আসসালামু আলাইকুম। আমি একটু চিন্তায় ছিলাম কি, আমি তো কারো কোনো কথা শুনিনি, এই সবার মেজাজটাই জানি না, তো আমি কিভাবে কথা বলবো। এইটা আমার একটা অভ্যাসের মতো। আমি মনে করি হয়তো সব বক্তাই এটা করেন, সবার মেজাজ বোঝেন। সবার মেজাজ মানে খালি বক্তাদের মেজাজ না, শ্রোতা যারা আছেন তাদের মেজাজটা বোঝা দরকার। তারা ঠিক কি চান, কিভাবে চান, এগুলো বুঝতে পারলে কথা বলতে সুবিধা হয়। কথাটা শ্রোতাদের কাছ থেকে ইতিবাচকভাবে ফিরে আসে নাকি কোনো প্রতিক্রিয়াই করে না, এগুলো বোঝা যায়। আমি 10টায় বাসা থেকে বেরিয়েছি আজকে। শহীদ মিনারে পল্লী বিদ্যুতের কর্মচারীরা আন্দোলন করছেন। ওরা কয়েকদিন ধরেই বলছিলেন, আমি যেতে পারছিলাম না। তো আমি মনে করলাম যে সকালবেলা ওখান থেকে হয়ে এখানে আসবো। সবচেয়ে বড় জনদুর্ভোগের মধ্যে পড়লাম আসতে গিয়ে। ঢাকা শহরে যানজটের তো কোনো হিসাব নেই, এটার জন্য কারো কোনো দায়ও নাই। এত সব ব্যাপার নিয়ে কথাবার্তা হচ্ছে, কিন্তু যানজট নিয়ে কোনো কথা হচ্ছে না। অতএব আমার গুলশান থেকে শহীদ মিনারে যেতে 2 ঘন্টা লাগলো। কিন্তু আমি আপনাদের বলি, ওইখানে গিয়ে আমার একটা নতুন অভিজ্ঞতা হলো। এই যে ক্যাপশন করেছেন না, জনদুর্ভোগ, এর মধ্যে খেয়াল করেছেন সরকার মানে উপদেষ্টা মণ্ডলী একটা বৈঠকে বসছিলেন, সেইখানে তারা একটা প্রস্তাব গ্রহণ করেছেন যে যদি সরকারি কাজে বাধা প্রয়োগ করা হয়, জনদুর্ভোগ তৈরি করা হয়, তাহলে সরকার জনগণকে নিয়ে সেটা প্রতিহত করবে। শুনেছেন সবাই? কিরকম লেগেছে? মানে সরকার জনগণকে নিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে মাঠে নামবে, মানে তাই না? এটা হতে পারে? কিন্তু ওনারা বলেছেন। এবং এর পরে জনদুর্ভোগ হবার মতো কাজ সচিবালয় হয়েছে। সরকার জনগণকে নিয়ে তাদের বিরুদ্ধে কিছু করেছেন? করেননি। বরঞ্চ সরকারের প্রতিনিধি তাদের সাথে বসেছেন, অনুরোধ করেছেন এবং একদিনের জন্য তারা কর্মসূচি পিছিয়ে দিয়েছেন। 8 দিন ধরে পল্লী বিদ্যুতের কর্মচারীরা আন্দোলন করছে। তাদের চেয়ারম্যানের বিরুদ্ধে তাদের বক্তব্য আছে, তিনি অন্যায়ভাবে বহু কর্মচারীকে চাকরিচ্যুত করেছেন। তারা বলছে তিনি মিথ্যা মামলা দিয়েছেন কর্মচারীদের নামে এবং কর্মচারীদের অন্তত 45 জনকে উনি জেলে পাঠিয়েছেন। তার বিরুদ্ধে আন্দোলন করছে। 8 দিন ধরে আন্দোলন করছেন, কিন্তু তাদের যে সাপ্লাই অফ পাওয়ার, পল্লী বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়নি। এবং এই 8 দিনে সরকার তাদের সাথে বসেনি। কিরকম লাগে আপনাদের শুনি? এইখানে সচিবালয়ের কর্মচারীরা একদম রীতিমতো সরকারি কাজই বন্ধ করে দিয়েছে, তাদের সাথে সরকার বসেছে। আর ওরা গিয়ে শহীদ মিনারে বসে আছে, খুব রোদ। আমি জিজ্ঞেস করলাম, আপনার কি রাত্রে থাকেন এখানে? হ্যাঁ থাকি। এখানে থাকেন কিভাবে? মশা কামড়াই অভ্যস্ত হয়ে গেছি আমরা। তবে কষ্ট সহ্য করে আছেন, কোনো জনদুর্ভোগ করেননি, কিন্তু তাদের ব্যাপারে কেউ করে এগিয়ে আসে নাই। ছাত্র আন্দোলন করেছিল, মনে আছে আপনাদের? যমুনা গিয়ে ঘেরাও করেছিল, খুব গরম। সরকার তাদের প্রতি বিশেষ দয়া পরবশ হয়ে সেই এলাকাতে ঠান্ডা পানি ছিটিয়েছেন। কি লিখেছেন এখানে? জনদুর্ভোগ ও স্থানীয় নির্বাচন। নির্বাচন করবেন, জনদুর্ভোগ হবে না? স্থানীয়ই করেন আর জাতীয়ই করেন, দুর্ভোগ হবে না মনে করেন? এরকম কি হতে পারে? হ্যাঁ হতে পারে, ইউরোপ আমেরিকাতে আর জনদুর্ভোগ তো হয় না, কিন্তু আমাদের দেশে জনদুর্ভোগ হয়, আমরাই করি। খুব বড় হয় না, মাঝে মাঝে ছোটোখাটো হয়, মাঝে মাঝে যত বড় হয় না। কিন্তু এইখানে এই শিরোনাম আনবার পেছনে যে কি কারণ আছে তা আমি জানি না। যারা এই অনুষ্ঠান করেন, আমি হয়তো প্রত্যেকটা প্রোগ্রামে আসি, তাদের আমি চিনি,
এখানে যারা বক্তব্য রাখেন তাদের চিনি, এরা আবার মতবাজ লোক না, তাদের কোনো হিডেন এজেন্ডা আছে তা না, তারা যেগুলো ফিল করেন তাই বলেছেন, আমি তাই বিশ্বাস করছি এবং সেই বিশ্বাসের উপরে নির্ভর করে আমি আবার বাকি কথাগুলো বলবো। মানে অনেকগুলো কথা, যেমন আজকে সবার সভাপতি বলেছেন, বেশ ক্ষোভের কথা, কষ্টের কথা। মানে মানুষ কেন জানি বিশ্বাস করতে চায় না যে এরপরে নির্বাচিত যে সরকার আসবে সেই সরকারটা ভালো, কেউই বিশ্বাস করতে চায় না। তাহলে কি করবেন? নির্বাচন যে হবে না, নির্বাচিত সরকারের প্রতি যদি বিশ্বাসটা হয়, তাহলে যেরকম কয়েকদিন আগে ক্যাম্পেইন হলো, ডক্টর ইউনূস 5 বছর থাকেন, তো কয়েক জায়গায় আমি বক্তৃতায় জিজ্ঞেস করলাম, ডক্টর ইউনূস কিভাবে থাকবেন? উনি ভোট ছাড়া থাকবেন? আমি আপনাদের প্রত্যেকের বিবেকের কাছে প্রশ্নটা রাখি, কিন্তু উনি কি ভোট ছাড়া থাকবেন? থাকা উচিত হবে মনে করেন? সেই প্রস্তাব দেবেন? আচ্ছা, আজকে যেরকম করে ডক্টর ইউনূসকে ভালোবাসছেন, 5 বছরই যদি উনি ক্ষমতায় থাকেন, 5 বছরে এই রকম ভালোবাসা নিরন্তর থাকবে? স্বামী স্ত্রীর গভীর ভালোবাসায় 5 বছর ঠিক থাকে না। তো ডক্টর ইউনূসের প্রতি ভালোবাসা তো আপনার গিভ অ্যান্ড টেকের উপরে নির্ভর করে। দাম বেড়ে গেলে আপনার মন খারাপ হয়ে যাবে, একদিন একটা কোথাও যদি হামলা করে মারপিট হয়, মন খারাপ হয়ে যাবে, একটা কড়া বক্তৃতা দিলে, বিবৃতি দিলে মন খারাপ হয়ে যাবে, ও একেবারে কচু পাতার পানির মতো জনপ্রিয়তা, ওগুলোর কোনো মূল্য নাই খুব। ডক্টর ইউনূস 5 বছর যদি থাকেন বিনা ভোটে, সেটা কি ভালো কাজ হবে? হবে না। অতএব প্রথম একটা জিনিস বুঝবেন, আমরা যে বলছি এই নির্বাচনের পর যা আসবে তারা কি করবে, কথা ঠিক বলছেন, ক্ষোভের কথা ঠিক বলছেন, কিন্তু নির্বাচন ডিনাই করে আমরা দেশ চালাতে পারবো না। যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে নির্বাচনের কথা বলতে হবে, নির্বাচনের পক্ষে বলতে হবে। এখন আপনি যদি ভোট দেন তস্করকে, তো সে ক্ষমতায় গিয়ে তো তস্কর বৃত্তি করবে। আপনি যদি চোরকে ভোট দেন তাহলে সে ক্ষমতা গিয়ে চুরি করবে, তার জন্য তো তাকে দোষ দিতে পারবেন না। অতএব ঠিক করেন, আমরা ভোট দেব, কিন্তু চোর, তস্কর, গুন্ডা, বদমাশ, লুটেরা এদের ভোট দেব না। ক্যাম্পেইন করলে সেটা করে, না হলে নির্বাচনের বিরুদ্ধে বললে কিন্তু আপনার কোনো লাভ হবে না, বরঞ্চ নিজের পায়ে কুড়াল মারবে, নাহলে আর্মি আসবে। মানে বাংলাদেশ কিন্তু একটা অদ্ভুত দেশ। দেখেন, ক্যাপিটাল হিলে আক্রমণ করলো ট্রাম্প, কেউ বলেছে এইবারে মার্শাল্লাহ হবে, আমেরিকাতে মার্শাল্লাহ হবে বিশ্বাস করেন আপনারা? ইন্ডিয়াতে মার্শাল্লাহ হতে পারে মনে করেন? কিন্তু বাংলাদেশের মানুষ মনে হয় যে অপেক্ষা করে কবে আসবে। কালচারে, চিন্তাতে কত বড় পার্থক্য। যতবার আমাদের দেশে আর্মি আসছে, শেষ পরিণতি কি ভালো হয়েছে? আইয়ুব খানের কথা বলেন, ইয়াহিয়া বলেন, তারপরে এরশাদ বলেন, ইভেন জিয়াউর রহমান বলেন, তাকে তো উইথড্র করতেছে, মার্শাল্লাহ যে দেশ চালাতে পারেন নাই। অতএব কি অন্য কোনো ওএসএ টিভি কি বলছিল? অতএব যাই করি আমরা মার্শাল্লাহর ক্ষেত্রে প্রস্তুত করতে চাই না। আমরা অনির্বাচিত সরকারের দীর্ঘস্থায়ী হওয়ার কথা বলতে চাই না। ডক্টর ইউনূস কেমন চালাচ্ছেন আপনারা বলবেন? ডক্টর ইউনূসের 9 মাসের কোনো মূল্যায়ন হয়েছে? আপনারা নিজেরা করেছেন? আগামী দিনগুলো কেমন যেন ঠিক করেছেন? কোনো ইনভেস্টমেন্ট বাড়েনি, ঠিক বলেছি? প্রচুর পরিমাণে রেমিটেন্স বেড়েছে। রেমিটেন্স কি একটা দেশের অর্থনীতির খুব শক্তিশালী কোনো ইন্ডেক্স? এটা একটা ভালো জিনিস, খুশির খবর, কিন্তু শুধু রেমিটেন্স বাড়লে দেশের উন্নতি হওয়ার তো প্রশ্ন আসে না। আপনার ইনভেস্টমেন্ট বাড়তে হবে। আমাদের অর্থনীতির বাকি যে সমস্ত ইন্ডেক্স আছে
সেগুলো কিন্তু খুব বেশি স্ট্রং এখন পর্যন্ত। এই যে সবাই আন্দোলন করছে, এই সবগুলো কি আওয়ামী লীগের দোষর নাকি? এই যে পল্লী বিদ্যুতের, এগুলো সব আওয়ামী লীগের দোষর? এখানে সেক্রেটারিয়েটে যারা আন্দোলন করছে আওয়ামী লীগের দোষর? এরকম তো বলতে পারবেন না। সবাইকে আওয়ামী লীগের দোষর বললে, আওয়ামী লীগ যেরকম সবাইকে রাজাকার বলতো, শেষ পর্যন্ত সবাই স্লোগান দিয়েছে আমরা সবাই রাজাকার। তো এটা এরকম হবে? তো এরকম করে দোষারোপ করা যাবে না। অতএব দেশের যদি আমরা ভালো চাই, প্রথম কথা বলি যে যেভাবেই দেখেন না কেন, রাজনীতি কিন্তু মানে হেলা ফেলার জিনিসটা, রাজনীতিটা সিরিয়াসলি ভাবা উচিত। আমরা অনেক যোগ করি, রসিকতা করি, রাজনীতিবিদদের নিয়ে ট্রল করি, মজা করি, ফান করি, সেগুলো আছে, কিন্তু তারপরে শেষ বিচারে রাজনীতি তো সমাজের কর্ণধার। রাজনীতি হচ্ছে সমস্ত কিছুর নিয়ন্ত্রক। ইভেন একটা প্লেয়ারের ভবিষ্যৎ নির্ভর করে ভালো রাজনীতির উপরে। কেউ যদি মনে করে যে না, সাকিব আল হাসানকে খেলতে দেব না, তো খেলতে পারবে, লাইফই শেষ হয়ে যাবে। খুবই ভালো একজন গায়ক, যেমন পাকিস্তানি ছিল মেহেদী হাসান, সরকারের রোশানোর পরে মেহেদী হাসানের গাড়ি বন্ধ হয়ে গেছিল। এইরকম সংস্কৃতি বলেন, সাহিত্য বলেন, অর্থনীতি বলেন, ক্রিয়া বলেন, সব কিছু শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করে রাজনীতি। অতএব রাজনীতি গুণগতভাবে উন্নত হতেই হবে। তো গুণগতভাবে উন্নত যদি করতে যান, তাহলে তার সম্পর্কে আপনার ধারণা, জ্ঞানও স্পষ্ট থাকতে হবে। সেই ব্যাপারে আপনি বলতে যেতে পারেন, যাতে সেটা নির্মাণ করবার কাজে আপনার নিজের ভূমিকা থাকে, সেরকম করে নিজেকে তৈরি করেন। অনেক জ্ঞানের দরকার নাই তো, কারণ রাজনীতি হচ্ছে আপনার প্রতিদিনকার চলাফেরা, রাজনীতি হচ্ছে আপনার প্রতিদিনের আচরণ উচ্চারণ, রাজনীতি আপনার প্রতিদিনের আকাঙ্ক্ষা এবং তার বাস্তবায়ন অথবা ব্যর্থতা। এরকম করে যদি দেখেন, তাহলে গ্রামের একটা সাধারণ কৃষক, সেও রাজনীতি বোঝে। কেন? তার পণ্যের মূল্য যদি না পায়, তাহলে দ্যাট ইজ নট এ গুড গভর্নমেন্ট। মানে এই রকম করে রাজনীতি বোঝা কিন্তু অত কঠিন কোনো বিষয় নয়, আমরা কঠিন করে ফেললাম। আমি কিন্তু মাঝে মাঝে বলি, আমি যেমন বলি ভাই, খুব সরাসরি বলি, এখন যারা ক্ষমতায় আছেন তারা হলেন ভালো বন্ধু মিশে। বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো সব যখন বলে এই সরকারকে আমরা সমর্থন করি, তখন আমি বলি কিন্তু আনকন্ডিশনাল নয়। সরকার যদি ভুল করে, ওই মেয়েদের কপালে ফোঁটা থাকলে যেটা ঘুষে তুলে ফেলে, তারপরে তাদেরকে প্রকাশ্যে চলাফেরা করতে দেয় না, নারী স্বাধীনতা নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক তৈরি করে, এবং আরও বেশ কিছু বিষয় আছে যেগুলো আমাদের পছন্দ নয়, সেগুলো বিরোধিতা করি। ওইখানে করিডোর দিতে চাই, পছন্দ করি না। চট্টগ্রাম পোর্ট দিয়ে দেবেন, কীরকম দেবেন, কাকে দেবেন, কী শর্তের ভিত্তিতে দেবেন, একটু কথাবার্তা বলেন, বুঝি, তাছাড়া হবে না। এই কথাগুলো আমাদের বলবার অধিকার আছে, এবং সেটা বললেই কাউকে ভালো কিংবা খারাপ বলা হয় না, কিন্তু আবার জাজমেন্ট করবার রাইট সবসময় আছে। আমি চিন্তা করে দেখতে পারি সরকারটা ভালো নাকি মন্দ। একজন নোবেল প্রাইজ পেয়েছেন বলেই তিনি সবচেয়ে ভালো লোক, এটা বলবো কেন? বরঞ্চ আমি কাজে দেখতে চাই তিনি কত ভালো মানুষ। আমি জানি ডক্টর ইউনূস ঘুষ খায় না, আমি জানি ডক্টর ইউনূস লুটপাট করবে না, আমি জানি ডক্টর ইউনূস এরকম 4th ডিগ্রি করে না, বাদ দেয় না, মিথ্যা কথা বলে না। দিজ আর অল ট্রু। আমি রাজনীতি করলেও যা সত্য মনে করি সত্য বলি, কিন্তু একই সঙ্গে বলি, এবং ডক্টর ইউনূসের সামনেও আমি বলি, উনিও স্বীকার করেন, উনি তো কোনোদিন রাজনীতি করেন নাই। বলেন নিজের নিজের ক্ষেত্রে আমার উপদেষ্টারা সবাই সাকসেসফুল, নিজের নিজের ক্ষেত্রে, তার মানে এনজিওস, গ্রামীণ ব্যাংক, অন্য জায়গাতে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে। আর চিন্তা করেন তো কি কারণ হয়েছে হঠাৎ রিজাইন করে দিল? ছেলে খেলে নাকি? কেন রিজাইন করলো জানেন আপনারা? আমি অনেস্টলি জিজ্ঞেস করছি, জানেন কেন উনি পদত্যাগ করেছিলেন বা করতে চেয়েছিলেন? উনি যে ব্যাখ্যা আমাদের কাছে দিয়েছেন, আমি বিস্তারিত বলবো না, আমার কাছে মনে হয় একটা কথা হলো নাকি। এখন আমি আমার কমিটির মিটিংয়ে বসছি, 2 জন মেম্বার বা 3 জন মেম্বার আমার প্রতি একটা অশ্রদ্ধা দেখালো, আমি এই কারণে রিজাইন করে চলে যাব? আমার উপরে এত বড় দায়িত্ব,
20 কোটি মানুষ একসাথে বলেছে ডক্টর ইউনূসকে চাই। আপনারা আবার কি চান? আপনার তো আর কিছু থাকা উচিত নয়। যিনি রাজনীতি করেন বা করেন না, 20 কোটি মানুষের ভালোবাসা একসাথে ভাই কয়জন পায়? তোমরা তার রাগ করা উচিত নয়, অভিমান করা উচিত নয়। কার উপর অভিমান করবেন আপনি? কিন্তু উনি অভিমান করেছেন। আমি অবশ্য জানি না ভাই সত্যি সত্যি ওদের উপর অভিমান করেছে নাকি কি জানি এদের সাথে ঝগড়া টগড়া লেগেছে, বুঝতে পারছে না কি হয় শেষ পর্যন্ত, কে থাকে কে থাকে না। কথা বেশি বাড়াবো না, অনেক প্রশ্নের মধ্যে পড়ে যাবো বা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি না আমরা। কি হবে কেউ বুঝতে পারছে না ভাই, ভোট কি হবে, উনি কি থাকতে পারবেন না কি হবে। তো এইরকম একটা পরিস্থিতিও যদি হয়, তখন যে নবাব সিরাজদৌল্লার ডায়লগ আছে না, রাজাকে রাজনীতি জানতে হয়। ডক্টর ইউনূস রাজনীতি যদি জানতে চেষ্টা করেন, ওনার তো জানতে কষ্ট হবে না। হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট ম্যান। ইন্টেলিজেন্ট মানে সুপার ইন্টেলিজেন্ট লোক উনি। এত ঠান্ডা, এত মিষ্টি কথা বলেন এবং মিষ্টি মিষ্টি করে খুবই কড়া কথা বলতে পারেন, বিরাট যোগ্যতা। তো ওনার চিন্তা কি, সেই মানুষ যদি কোনো কারণে তার উপদেশটা হঠাৎ করে যে আচ্ছা আমরা করিডোর দিয়ে দিলাম, নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, তখন মনে হয় বাচ্চা ছেড়ে চাইতে বাচ্চা এরা। আপনি করিডোর দেন কিভাবে? এই দিক থেকে দেবেন, ওইদিকে দেওয়ার লোকই নাই। এই রকম সব কিছু মিলে একটা অনিশ্চিত অবস্থায় আমরা বলি। ধরেন এই ইলেকটেড গভর্নমেন্টের সুবিধা কি, আপনি নির্বাচনটাও এমন করে করেন যাতে কল ব্যাক করা যায়। কল ব্যাক বোঝেন তো, পার্সেল আসে, অতএব তাকে রাখতে চাই না। এই অধিকার আমার হবে ভোটারদের। যদি একটা নির্দিষ্ট সংখ্যক ভোটাররা বলে যে না তাকে চাই না, তাহলে সে বাদ পড়ে যাবে। আমি একইভাবে মন্ত্রীদেরকেও কল ব্যাক করতে পারি। এইরকম কতগুলো সিস্টেম যদি করি, তার মানে ক্ষমতাটা এমনভাবে ভাগ হবে যাতে জনগণও একটা কর্তৃত্বের জায়গা পায়। আমরা সংস্কার মানে কি চাচ্ছি? আমরা সংস্কার মানে জনগণের অধিকার চাচ্ছি। জনগণের অধিকার মানে বক্তৃতায় না, জনগণ সকল ক্ষমতার উৎস 5 বার করে লিখে দিয়েছেন কনস্টিটিউশনে। ওরা ভোটও দিতে পারে না, রিলিফও পায় না, তো কি ক্ষমতা থাকলো তাদের? এইসব লেখালেখির তো কোনো মানে নাই। এমন হতে হবে যাতে তার এই কথা, তার বক্তব্য জাস্টিফাইড হয় এবং প্রতিষ্ঠিত হয়, সেরকম করে করতে হবে। সেটা যদি করতে পারি, তাহলে নির্বাচিত সরকারের সুবিধা হচ্ছে আপনি তার সাথে কথা বলতে পারেন। আপনি একজন মন্ত্রীকে যদি বলেন আমি আপনার সাথে দেখা করতে, তার বাসায় যান, ও মনে করে বাবারে কদিন পরে ভোট হবে, তখন তো এর কাছে যেতে হবে। কিন্তু যাদের কোনো নির্বাচনের দরকার লাগে না, ও আপনার সাথে দেখাই করবে, তো কি আসবে যাবে? নির্বাচিত সরকার সারা পৃথিবীতে নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছে কেন? কারণ এতে মানুষের একটা বলবার জায়গা থাকে। দেখেন, আমাদের দেশে নির্বাচনটাকে শেষ পর্যন্ত যেখানে আনা হয়েছে, এটা তো নির্বাচন নয়। নির্বাচন ছিল নাকি বলেন? এটা এই যে আমিন আমিন নির্বাচন, গভীর রাতের ভোট, এগুলো কোনো নির্বাচন তো নয়। এইটা দিয়ে আপনি নির্বাচন জাজ করতে পারবেন না। নির্বাচন বলতে আপনি ইউরোপ আমেরিকার নির্বাচন দেখেন, নিজের পক্ষে ইন্ডিয়ান ইলেকশন দেখেন। আমরা সেরকম চাই, তাহলে আমরা আমাদের অধিকার আনতে পারবো। এবং লড়াইটা ওই জন্যে করছি, আমরা এই জন্য লড়াই করছি। আমরা যখন আন্দোলন করছি তখনও বলেছি এ বাদ দিয়ে বিকে বসানোর লড়াই আমরা করি না। কিন্তু এখন ভোটের পরে যদি মানুষ বিকে ভোট দিয়ে দেয়, তাহলে কি করবে? বলে না ভোট দিলে কেউ আমি দেবো না ক্ষমতায়, তো সে তো স্বৈরতন্ত্র। অতএব এইটা আপনাকে মানতে হবে। কিন্তু আপনি 1 বছর ধরে যদি পারেন লাগাতার ক্যাম্পেইন করতে থাকেন, ভাই যদি আপনি বিকে ভোট দেন, ওরা যদি ক্ষমতায় আসে, তাহলে কিন্তু এই 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 হবে, ভোট দেবেন না। মানে ভোট না দিলে ঠিক আছে, আপনি জিতলেন। কিন্তু যদি আপনি ক্যাম্পেইনটা নাই করেন, মানুষের কাছে যদি না দেন, তো সাধারণ মানুষ তো এতটা জানে না। আমাদের লেখাপড়ার মান, আমাদের রাজনীতি বোঝার মান সাধারণ জনগণের কম। সেটা তো জনগণের দোষ নয়, সেটা আমাদের দোষ। সামগ্রিকভাবে আমাদের মানুষের, আমাদের শাসনের দোষ। তাদেরকে আমরা সেই রকম শিক্ষিত করে তুলতে পারিনি। কিন্তু যেই সমস্ত কাণ্ডকীর্তি আমাদের পলিটিক্যাল পার্টিগুলো অতীতে করেছে, আপনি মনে করেন এই সমস্ত পার্টিগুলো দ্বিতীয়বার ভোট চাইতে আসতে পারতো ইউরোপ আমেরিকার দেশে হলে? আমি তো মনে করি পারতো না। অথবা যদি ভোটের জন্য দাঁড়াতো, তাদের মানুষ ভোট দিত না, বলতো তুমি এই করেছো ওই করেছো। এখানে মানুষ ডাইরেক্টলি কোয়েশ্চেন করতে পারে। আমাদের এইখানে তো এই কোয়েশ্চেনিং সিস্টেম হয়নি এখন পর্যন্ত, কিন্তু আমরা গ্র্যাজুয়ালি সেই জিনিসটা
গড়ে তুলতে চাই। লড়াইটা এক টার্মে শেষ হবে তাও কিন্তু আমরা বলছি না। আমরা বলছি এই যে যখন ধরেন আমরা বলি যে সংস্কার হলো একটা চলমান প্রক্রিয়া, তার মানে কি চলতেই থাকবে, প্রতিনিয়ত আমরা উন্নত করতে থাকবো। ইউরোপ আমেরিকার দেশগুলো ধরেন কেউ একটা টুথব্রাশ বানায়, সেই টুথব্রাশের সংস্কার করে, একটু বাঁকা করলে কেমন হয়, মাঝখানে যদি একটু বাঁকা করে দেন তাহলে সেটা দাঁতের গভীরে প্রবেশ করতে পারে, মাড়ির ভেতরে, কত রকম চিন্তা করে, কমফোর্ট যাতে বেশি হয়, মানুষের কাজ যাতে বেশি হয়। অন এভরি প্রোডাক্ট তাদের এই কাজ হয়। আমরা তো মানুষকে কষ্ট দিয়ে জিনিস বিক্রি করার চিন্তা করি, মনে করি আরে ভাই না কিনা যাবে কই, পাবে কই, আর দাও এইটাই চলবে। আমাদের দেশের এই অ্যাটিটিউডও বদলাবে যখন অন্য কেউ কম্পিটিশন আসবে, যখন আমরা কোয়ালিটির বিজ্ঞাপন করতে থাকবো। আমি মনে করি সেরকম করে দেখবে যে জিনিস বদলাতে থাকবে। অনেক কিছু বদলেছে না আমাদের দেশে, কোয়ালিটি অনেক বদলেছে না। আমরা এখন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের গুডস যেমন পাই, সার্ভিসও পাচ্ছি। সেদিন একজন আমাকে বললো নিউরো সায়েন্সে গেছে হসপিটালে, বলে ভাই তো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড একটা হসপিটাল। কিছুদিন আগে একজন আমার আত্মীয় আসছিলেন আপনার ওই যে কী বলে ওই চোখের উপরে, একই কথা বললেন। আমরা ডেভেলপ করছি কিছু কিছু জায়গাতে, যদি সেই রকম রাষ্ট্র ক্ষমতায় লোক আসে, পার্টি আসে, তাহলে আরও বদলানো সম্ভব। আমরা তার লড়াই করছি। এখন এই কাজে কিছু দুর্ভোগ আপনাকে পোহাতে হবে, সে তো দেখছি পাচ্ছেন না, সবার তো একই রকম মান নয়, সেই কারণে দুর্ভোগটা হচ্ছে। তার তখন কি হচ্ছে, যার কোয়ালিটিতে কুলায় না সে গায়ের জোরে করতে চায়, এবং এই যে গায়ের জোরে করতে চাইবে তাতে সে হারবে। যদি আমরা সাহস করে দাঁড়িয়ে বলতে পারি যে না এরকম করে চলে না, এরকম করে চলতে দেওয়া উচিত না, আমি মনে করি তাহলে সেটা বদলাতে পারবে। এই কাজটাই আমাদের করা উচিত। স্থানীয় সরকার নির্বাচন ধরেন, এই যে একটা কথা আমাদের এর মধ্যে আছে না, যাতে ফ্যাসিবাদ আবার না আসতে পারে সেই রকম সংস্কার করা দরকার। ফ্যাসিবাদ না আসতে পারে কখন? শেখ মুজিব ফ্যাসিবাদই তো এনেছিলেন, শেখ হাসিনাও ফ্যাসিবাদ আনলেন, এই কনস্টিটিউশন দিয়ে দেশ শাসন করলেন, বেগম জিয়া ফ্যাসিবাদ আনলেন। একটা তো আছে মানসিকতা, আর একটা হচ্ছে যে এই সংবিধান কোনো গ্যারান্টি দিতে পারে যাতে ক্ষমতা কুক্ষিগত না করতে পারে কেউ। তার জন্যই দরকার হলো ডিসেন্ট্রালাইজেশন। কই ট্রাম্প তো ওখানে মার্শাল ল চিন্তা করতে পারলেন না, ট্রাম্প তো ক্ষমতা কুক্ষিগত করবার চিন্তা করতে পারলেন না, এবং ওই নির্বাচন তিনি পরাজয় স্বীকার করেছেন। আমাদের এইখানেও যদি এমন হতো যে আমাদের ক্ষমতাগুলো বিকেন্দ্রীকৃত থাকতো, তাহলে দেখতে এরকম পারা যেত না, একা একা পারা যেত না। শেষ পর্যন্ত পরাজয় হলো কেন? আর্মি চিফ, এয়ারফোর্সের চিফ বলল না গুলি করতে পারবো না। তারা যদি তা বলতে পারে, যখনই অন্যায় দেখবে তখন যদি বলে যে এটা ঠিক হচ্ছে না, বলবার মতো অধিকার যদি থাকে, তাহলে দেখবেন অনেক ব্যাপারে শাসক গোষ্ঠী সংযত হতে বাধ্য হবে। স্থানীয় সরকারের কথা কেন বলছি? এখন পাওয়ারটা কিরকম হয়েছে, এমপি সাহেব সব করতে পারে। এমপি মানে হচ্ছে সেই এলাকার সে বস, তার আনুকূল্য না পেলে আপনার থাকাই কঠিন। কিন্তু একটা নির্বাচনী এলাকার মধ্যে যদি লোকাল গভর্নমেন্টগুলো নিজেদের মতো সেলফ সাফিসিয়েন্ট হয়, তাহলে এমপি সাহেবের কথাই তো চলবে না। এমপি সাহেব বলবেন সেই জন্য তাকে রিলিফের চাল দেবেন, ওই সিস্টেম উঠে গেল। রিলিফের চালের ব্যাপারে এমপির কোনো কথাই নেই। এমপি তো ল বাড়াবে, তার রিলিফের চাল বিক্রি করতে হবে কেন, কিংবা ডিস্ট্রিবিউট করতে হবে কেন? এইরকম সিস্টেম যদি করে লোকাল গভর্নমেন্টকে পাওয়ারফুল করতে পারে তাহলে ভালো হয়, এবং সেই জন্যে লোকাল গভর্নমেন্টের নির্বাচনও হতে হবে ত্রুটিমুক্ত। লোকাল গভর্নমেন্টের নির্বাচন হতে হবে প্রভাবমুক্ত। কারো নিজের ইচ্ছা মতো তৈরি করা কোনো একটা সংগঠন হতে পারবে না। সেই অর্থে আমি মনে করি এটা জনদুর্ভোগের কারণ হবার প্রশ্ন আসে না, বরঞ্চ এটা হবে একটা আনন্দ উৎসবের ব্যাপার। মানুষ সেরকম মনে করে ভোট দেবে, সেইভাবে তার ফলাফল ঘোষণা হবে, এবং সেই স্থানীয় সরকার এমন হবে যার কাছে স্থানীয় জনগণ তার সাহায্যের জন্য যেতে পারে এবং উপকৃত হয়।
সেরকম করে এখন আমরা বানাতে পারিনি এখন পর্যন্ত। এটা বুঝতেই পারছেন অনেক কিছু আছে, কিন্তু আমরা সেটা চেষ্টা করছি। এখনো হবে জানি না। জানি না বললাম কেন, এটা তো ঠিক, মানে ধরেন মেজর পলিটিক্যাল পার্টি একটা বিরোধিতা করলো, তাহলে আমি আপনাদের বলি, বিশেষ করে আপনাদের মতো সংগঠন, মানে এগুলোকে কি বলা উচিত, প্রেশার গ্রুপ বলবো বা একটা সোশ্যাল অর্গানাইজেশন যদি বলি, এই সমস্ত জায়গার উপরে সেমিনার করে করে মানুষকে সচেতন করেন, পলিটিক্যাল পার্টির কাছে মেসেজ যাক যে তাদের এই সমস্ত হাই হ্যান্ডেডনেস মানুষ পছন্দ করছে না, এর বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে উঠছে। কিন্তু বাস স্ট্যান্ডগুলো, স্টিমার স্টেশনগুলো, নদীবন্দরগুলো, বহু জায়গা রাজনৈতিক নেতাদের দখলে আছে। সরকার এটা মুক্ত করতে পারতেন, আমি মনে করি পারতেন, কিন্তু সরকারে সেই ওই যে নোয়াখালী হ্যাডম নেই, সাহসী নেই, ওটা করবে যে সে সাহসী নেই। যতগুলো এইরকম ইম্পর্টেন্ট স্থাপনা আছে সেখানে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিত গভর্নমেন্ট, তাহলে সরকারি বাস্তা, এই যে রাজনৈতিক বাস্তানিক তো চলতো না, বন্ধ হতো। এরকম করে যত জায়গাতে এরকম ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা যায় সেটা যাতে না করতে পারে সেই রকম বিধান সরকার চালু করবে। আমরা সংস্কার মানে তাই বুঝেছি, আমাদের যারা সরকার আছেন তারাও আমি মনে করি তাই বোঝেন, কিন্তু তারা হয়তো ভয় পান। একটা বিরাট মিছিল টিছিল দিয়ে দেখেন না কি অবস্থা করলো, সরকার কেন আদালত শেষ পর্যন্ত মেনে নিল। ভয় পাই যদি এরকম হয় যে আমরা কন্ট্রোল করতে পারবো না, ওই জায়গাটার চ্যালেঞ্জ যাতে তারা নিতে পারে, জনগণকে সেই পর্যন্ত এগিয়ে আসতে হবে। লড়াইটা আরও চলবে, এক লড়াইয়েই সব কিছু শেষ করতে পারবে তা না। কিন্তু আমি আবার বলি, ইউরোপ আমেরিকাতে তো চাঁদাবাজি চলছে না, এখানে চলবে কেন? ওখানে বন্ধ করবার যে পদ্ধতি আছে তার এখানেও বন্ধ করবার পদ্ধতি আছে। সেই পদ্ধতি আপনাকে বুঝতে হবে, সেই পদ্ধতি অনুযায়ী নিজের শক্তি সমাবেশ করতে হবে এবং এটা বন্ধ করবার জন্য আন্দোলন করা সম্ভব হবে। আমি মনে করি যে সেরকম করে যদি দেখেন তাহলে জনদুর্ভোগের ব্যাপার না, কিন্তু এখন জনদুর্ভোগ হবে কিনা, কতখানি হবে তারপরে একদম হিসাব করে বলা যাবে না। আমার আরও একটা প্রোগ্রামে যেতে হবে, দুটো প্রোগ্রামে যেতে হবে, এই কারণে ক্যাবরে ক্যাবরে হয়ে যায়, মাঝে মাঝে বেশি প্রোগ্রাম পড়ে যায়। তারপরে আমি মনে করি আপনাদের যে বিষয় আছে তারপর যতদূর সম্ভব আমি কথা বলেছি, নিশ্চয়ই এরপরেও আরও কথা বলবো যখন সময় পাবো, কিন্তু নির্ভর করছে আপনাদের উপরে, যখন আপনারা আরও বেশি কথা বলতে পারবেন। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।